বন্ধুরা, নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের গঠন। আজকে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে দেখে আসি এই অধ্যায়ে আমরা কি কি শিখব। এই অধ্যায়ে আমরা যা যা শিখবো সেগুলো হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ। এই মৌলিক ও যৌগিক পদার্থ থেকে ক এবং খ নম্বরে প্রশ্ন হয়। সৃজনশীলের ক এবং খ নম্বরে প্রশ্ন আসে মৌলিক এবং যৌগিক পদার্থ থেকে। এখানে কি ধরনের প্রশ্ন দেয়? তোমাদের অনেক সময় প্রশ্ন করবে যে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, অথবা এদের মধ্যে পার্থক্য লেখো। ২ নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অণু পরমাণু। এখানেও তোমাকে ক অথবা খ নম্বর প্রশ্ন দিবে। এখানে সে একই রকমের প্রশ্নগুলো করবে, অণু কি, পরমাণু কি, অথবা এদের মধ্যে পার্থক্য কি। তৃতীয় আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পরমাণু আবিষ্কারের ইতিহাস। এই পরমাণু আবিষ্কারের ইতিহাস থেকে তোমাদের সেরকম কোনো প্রশ্ন করে না, কিন্তু এখান থেকে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের করতে পারে, অথবা ক নম্বরে 1 মার্কের কিছু প্রশ্ন তোমাদের দিতে পারে। এরপরে আমরা যে বিষয়টা শিখবো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে প্রতীক এবং সংকেত। এই প্রতীক এবং সংকেত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যাপ্টারে, না শুধু এই বইয়ের মধ্যে। অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর যে রসায়ন বই, এই বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রতীক ও সংকেত। এখান থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু এটা অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে। এর পরের বিষয়টা হচ্ছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা, এই দুইটা টপিক মিলিয়ে তোমাদের কিছু অঙ্ক করতে দিবে, এবং এই অঙ্কগুলো থাকবে গ নাম্বার অথবা ঘ নাম্বারে। এমনকি খ নাম্বারে কিন্তু এই অঙ্কগুলো থাকতে পারে। সো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। এরপরে আমরা যেই বিষয়টা শিখবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এবং সেই টপিকটির নাম হচ্ছে পারমাণবিক মডেল। তোমাদের বইতে দুইটা পারমাণবিক মডেল আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। এই দুইটা পরমাণু মডেল থেকে একটা পরমাণু মডেল প্রতি বছর পরীক্ষা আসে, এবং প্রতি পরীক্ষায় তোমাকে একটা লিখতেই হবে। যদি এবার বোর পরমাণু মডেল আসে, তাহলে পরের বার আসবে রাদারফোর্ডের পরমাণু মডেল। আর যদি রাদারফোর্ডের পরমাণু মডেলটা আগের বার এসে থাকে, তাহলে আসবে বোর পরমাণু মডেল। অর্থাৎ এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% তুমি কমন পাবা ফাইনাল পরীক্ষায়। অর্থাৎ তুমি যখন এসএসসি পরীক্ষা দিবা, তখন এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন 100% কমন থাকবে। এটা কি শুধু হাই স্কুলে না, শুধু এসএসসি পরীক্ষায় না, তুমি এইচএসসি পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা 100% শিওর কমন পাবো। এখন আমরা যে বিষয়টা শিখবো এটি হচ্ছে আউটবাউ নীতি। এই আউটবাউ নীতি যদি তুমি ভালো মতো শিখতে না পারো, তাহলে তুমি কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। আর তুমি যদি ইলেকট্রন বিন্যাস ঠিক মতো করতে না পারো, তাহলে তুমি রসায়ন পড়তেই পারবে না। সো আমরা বলতে পারি, যদি আমরা আউটবাউ নীতিটা জানি, তাহলে খুব সহজে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস জানতে পারবো। এবং ইলেকট্রন বিন্যাস যদি আমরা জানতে পারি, তাহলে রসায়নে ধরতে পারো তোমার 50% পড়া এখানেই শেষ। এরপর আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইসোটোপ ও এর ব্যবহার। এই আইসোটোপ নিয়ে আমাদের ক, খ, গ, ঘ যে কোনো রকমের প্রশ্ন দিতে পারে। তবে এইটা থেকে প্রশ্ন দিলে হয়তো খুব কম, এটা আসার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, আমরা রসায়ন তৃতীয় অধ্যায়ের পরিচিতিটা জেনে নিলাম। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে পড়াগুলো শুরু করব। তাহলে চলো পড়াটা শুরু করি। বন্ধুরা, প্রথমে হচ্ছে মৌলিক পদার্থ। চলো দেখি মৌলিক পদার্থ কি। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। অর্থাৎ মৌলিক পদার্থ হচ্ছে এমন একটা পদার্থ, যেই পদার্থকে ভাঙার পরে তুমি ওই একই পদার্থ পাবা, এটা ছাড়া অন্য কোনো পদার্থ পাবা না। তাহলে চলো একটু বুঝে আসি এটা আসলে কি। যেমন ধরো লোহা। যেমন ধরো লোহা, তুমি যদি একটা লোহার খণ্ড নাও এবং এই লোহার খণ্ডটি নিয়ে যদি তুমি এটাকে ভাঙো, তুমি যতই ভাঙো শেষ পর্যন্ত কিন্তু তুমি লোহা পাবা। এখানে লোহা ছাড়া কিন্তু অন্য কোনো পদার্থ তুমি পাবা না। তার মানে কি? তার মানে হচ্ছে লোহা একটা মৌলিক পদার্থ। এখানে বলা হয়েছে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই মৌলিক পদার্থ। এখন দেখো, তুমি লোহাকে যতবারই ভাঙবা, তুমি কিন্তু শুধু লোহা পাবা। লোহা ছাড়া কিন্তু তুমি অন্য কোনো কিছু পাবা না। এই কারণে লোহাকে বলা হয় মৌলিক পদার্থ। আর লোহার প্রতীক হচ্ছে Fe। এই Fe দ্বারা মূলত আমরা লোহাকে বুঝিয়ে থাকি। এটাকে বলা হয় আয়রন, লোহা অথবা আয়রন। লোহার আরেকটা নাম হচ্ছে আয়রন। আশা করি মৌলিক পদার্থ কি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখি পরবর্তী প্রশ্ন কি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। অর্থাৎ একটা পদার্থ আছে যেটাকে তুমি ভাঙবা, ভাঙার পর ওই পদার্থের সাথে আরো অন্য একটা পদার্থ পাবা, এটি হচ্ছে মূলত যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কি? যেমন ধরো পানি। যেমন ধরো পানি, পানিকে যদি তুমি ভাঙো তাহলে তুমি কি পাবা? তুমি যখন পানিকে ভাঙবা, তখন এখানে তুমি দুইটা জিনিস পাবা। তুমি পাবা দুইটা হাইড্রোজেন। পানিকে ভাঙলে তুমি দুইটা হাইড্রোজেন পাবা, আর হচ্ছে একটা অক্সিজেন পাবা। এখন দেখো, আমাদের মূল পদার্থটা কি ছিল?
আমাদের মূল পদার্থটা ছিল কি? আমাদের মূল পদার্থটা ছিল কিন্তু পানি। এই পানিকে ভাঙার পর আমরা কি পাইছি? আমরা পাইছি ২ টা হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। তার মানে পানিকে ভাঙার পর কিন্তু আমি পানি পাইনি, বরং আমি অন্য ২ টা পদার্থ পাইছি। এই কারণে পানিটা হচ্ছে একটা যৌগিক পদার্থ। এখন আশা করি মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। যারা টপিকটা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা তোমাদের সমস্যাটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং আমরা চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান করার। পরমাণু। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। অর্থাৎ মৌলিক পদার্থের সবচেয়ে ছোট্ট যে কণা আছে সেই কণাটাকে আমরা বলবো পরমাণু। যেমন ধরো হাইড্রোজেন পরমাণু, তারপর ধরতে পারো তোমরা অক্সিজেন পরমাণু, এরকম বিভিন্ন ধরনের পরমাণু হতে পারে। এর পরের প্রশ্নটা হচ্ছে অণু। ২ বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। অর্থাৎ ২টা অথবা তার অধিক সংখ্যক পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা অণু বলবো। যেমন ধরো একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এই দুটো কিন্তু পরমাণু। যখন একটা অক্সিজেন পরমাণুর সাথে যখন ২টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে তখন কি হবে তোমরা বলো তো? যখন একটা অক্সিজেন পরমাণুর সাথে এসে যখন ২টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে তখন একটা পানি গঠিত হবে। আর এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যে যৌগটা গঠন করলো এইটা হচ্ছে মূলত পরমাণু। তাহলে এখন দেখো হাইড্রোজেন আর অক্সিজেন এরা হচ্ছে পরমাণু। যখন একটা অক্সিজেনের সাথে এসে ২টা হাইড্রোজেন যুক্ত হলো তখন গঠন করলো কি? তখন গঠন করলো একটা অণু। আর এই অণুটা হচ্ছে মূলত পানির অণু। তার মানে অণু হচ্ছে একক। আর যখন একাধিক অণু একসাথে যুক্ত হবে তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো পরমাণু। তো আশা করি বন্ধুরা অণু আর পরমাণুর মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। পৃথিবীতে এখন পর্যন্ত মোট ১১৮টি মৌল আবিষ্কার হয়েছে। অর্থাৎ বিজ্ঞানীরা এ পর্যন্ত গবেষণা করে মোট ১১৮টি মৌল আবিষ্কার করেছে। তার মধ্যে ৯৮টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। বিজ্ঞানীরা যে ১১৮টি মৌল আবিষ্কার করেছে তার মধ্যে মাত্র ৯৮টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে বাকি ২৮টা মৌল কোথায় পাওয়া যায়? বাকি ২৮টি মৌল গবেষণাগারে প্রস্তুত করা হয়। অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণা করে এখন পর্যন্ত ১১৮টা মৌল আবিষ্কার করছে। তার মধ্যে ৯৮টা মৌল প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায়। আর বাকি যে ২৮টা মৌল আছে এই বাকি ২৮টা মৌল রসায়ন গবেষণাগারে বা ল্যাবে প্রস্তুত করা হয়। আমাদের দেহে মোট ২৬টি মৌল আছে। তাহলে বন্ধুরা আমাদের মানব দেহে কতটি মৌল আছে? মানব দেহে ২৬টি মৌল আছে। এখন বন্ধুরা এই যে বিজ্ঞানীরা ১১৮টি মৌল আবিষ্কার করেছে এই ১১৮টি মৌলের মধ্যে আমাদের ৩০টি মৌলের নাম মুখস্থ করতে হবে। তাহলে চলো দেখে আসি কোন ৩০টি মৌলের নাম আমাদের মুখস্থ করতে হবে। ৩০টি মৌলের নাম। বন্ধুরা এখানে ৩০টি মৌলের নাম দেয়া আছে। এই ৩০টি মৌলের নাম আমাদের মুখস্থ করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এগুলো সিরিয়ালি মুখস্থ করতে হবে, এলোমেলোভাবে মুখস্থ করলে হবে না। যেমন দেখো ১ নম্বরে আছে হাইড্রোজেন, ২ নম্বরে আছে হিলিয়াম, ৩ নম্বরে লিথিয়াম। এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী আমাদের মুখস্থ করতে হবে। এই যে ১, ২, ৩ এই যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে মূলত পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি এইটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বিস্তারিতভাবে। এরপর এই যে আমরা দেখতে পাচ্ছি আছে লেখা হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এইচ হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। এখন এইখানে দুইটা কথা, একটা হচ্ছে প্রতীক আর একটা হচ্ছে সংকেত। এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। তো প্রতীক আর সংকেতের মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন বন্ধুরা হাইড্রোজেনকে প্রকাশ করি কি দ্বারা? আমরা এইচ দ্বারা। হিলিয়াম এইচ ই, লিথিয়াম এল আই, ব্রেলিয়াম বি ই, ব্রোন বি, কার্বন সি, নাইট্রোজেন এন, অক্সিজেন ও, ফ্লোরিন এফ, নিয়ন এন ই, সোডিয়াম Na, ম্যাগনেসিয়াম Mg। এই যে বন্ধুরা যে প্রতীকগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রতীক লেখারও কিন্তু কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই কিন্তু এই প্রতীকগুলো লেখা হয়েছে। আর হ্যাঁ, চাইলেই তুমি একটা মৌলের প্রতীককে তোমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না। বিজ্ঞানীরা যেভাবে দিয়েছে সেইভাবে এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। আজকে তোমাদের সবচেয়ে বড় যে দায়িত্ব বা বাড়ির পড়া সেটা হচ্ছে এই 30টি মৌলের নাম সিরিয়ালি মুখস্থ করা। আর হ্যাঁ, শুধু মৌলের নাম মুখস্থ করলেই হবে না, এর প্রতীকগুলোও কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। আর এটা মুখস্থ করার একটা সহজ পদ্ধতি আছে, সেটি হচ্ছে তুমি এগুলো পড়বা আর লিখবা। তুমি পড়বা এবং লিখবা।
মৌলের নাম পড়বা এবং এর প্রতীকটা লিখবা। এরকমভাবে তুমি অন্তত 5 থেকে 10 বার লেখো, তাহলে দেখবে এই 30টি মৌলের নাম কিন্তু খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। আর হ্যাঁ, অনেকেই বলতে পারো যে মৌলের নামগুলো মুখস্থ করা খুব কঠিন। আসলে খুব কঠিন না। সায়েন্স যারা পড়ে তারা সবাই কিন্তু এই 30টি মৌলের নাম মুখস্থ করেছে। কেউ 40টি মৌলের নামও কিন্তু মুখস্থ করেছে। তবে 40টি আমাদের লাগে না, এই 30টি মৌলের নাম মুখস্থ করতে পারলে আমাদের হয়ে যাবে। তবে যেটা বারবার বলছি সেটা হচ্ছে অবশ্যই সিরিয়ালি মুখস্থ করতে হবে। এলোমেলোভাবে করলে কিন্তু হবে না। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।